আপনারা সবাই ভালো আছেন? জি আসসালামু আলাইকুম ম্যাডাম। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখি যেহেতু টাইমটা 15 তে দেওয়া ছিল, আমরা একটু দেখি কে জয়েন করছে। আজকে তো 12 নম্বর মডিউল আপনাদের। 12 নম্বর মডিউলটি স্যার ধরেছিল? যে মডেলগুলো করা হয়েছিল ওগুলো কি আপনারা দেখেছিলেন এর মধ্যে? আমাকে শোনা যায়?
मेरा माइक अभी तो पीछे आदमी लगा ये लोग तो अपने वही नहीं है ये लोग ऊपर भी बात करता है मेरा बहन लोग को जाता है मेरा बहन लोग को बहन नहीं लोग देखिए ना फोन दिला कोई की আমি এখন না हां দাদা আপনি খোলিয়ে নেবেন না আমি আমি এখন বুঝি যে আসলে রাতে যে আপনাকে কেন বলে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওরা পছন্দই করে না ম্যাম কি রঞ্জিত স্যার ভালো আছেন? ভালো আছি না, আপনি ভালো আছেন? এটা আলহামদুলিল্লাহ আছি স্যার। অনেকদিন করতে ক্লাস হ্যাঁ অনেকদিন পর হ্যাঁ অনেকদিন পরই ক্লাস আজকে। হ্যাঁ আর আপনারা কি এর মধ্যে সবাই একটু পড়াশোনাগুলো ঝিমাইয়া করেছেন? গেছে। যেটা আমাদের সীমায় গেলে হবে না, নিজে নিজেও করা লাগবে। থাকার কারণে ওইরকম আর দেখা হয় না। ম্যাম না আমার দেখতে দেখা হবে, হয় না। না দেখতে হবে না, দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা 12 নাম্বারটা আজকে স্টার্ট করব। আচ্ছা नारी के आगे बादल को सब काटिए ग्रामी जो है कुछ सामान रख दे बनी तबियत खराब है तो दवा लेना चाहिए सलाम लेना सब कुछ लाभ बच जाएंगे एक কথা বেশি বেশি কুछ করতে এগুলো সামনে বলতে এটা তো চলতি গেল আর সব বাকি কিছু আর বলতে বলতে সম্ভব अरे बाबा लागू दिले देखो নিজেদের ব্যাটা বউদের কাছে নিলামে করতে পারছি না কবে এখন ওই বলে ভান করে আছে না ভাবনারা ভাবনারা আছে না ওরা বিচার করে রাখছে না আমাদের 12 নম্বর যেটা মডিউল আছে সেটার নামটা হলো Organize and conduct competency-based assessment. Organize and conduct competency-based assessment. সংগঠিত করবে এবং কি কর্মদক্ষতা পরিচালনা করবে সেটার ভূমিকার কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ কি হ্যাঁ পরিচালনা ভিত্তিক মূল্যায়নের কথা এখানে কি বলে দেওয়া আছে। আমাদের যে তথ্য সংগঠিত করা হবে বা যে কিভাবে একটা অর্গানাইজ করা হবে সেটার কথা এবং কন্ডাক্ট করার কথা, কিভাবে একটা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি পরিচালনা করা যাবে, কর্মদক্ষতা পরিচালনা করা যাবে, সে কথাটাই এখানে এই আমাদের মডিউল 12 নম্বর যেটা মডিউল আমরা এখানে সেটাতে পাবো। আপনারা কি শুনতে পাচ্ছেন? তুই যে বলি না যে রুমাটা কিনে দেবো আমি দিলাম না এত দিলে যদি এখানে আছে Organized competency-based assessment involves preparing assessment environment and candidates for করবে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সংযুক্ত করার সাথে মূল্যায়নের পরিবেশে প্রস্তুত করা জড়িত থাকবে। এখানে কি কি থাকবে? অ্যাসেসমেন্টের কি উদ্দেশ্য থাকবে? এস্টাবলিশ দ্য পারপোজ অফ অ্যাসেসমেন্ট, ফিজিক্যাল রিকোয়ারমেন্টস অ্যান্ড ম্যাটেরিয়ালস। তার মধ্যে কি মূল্যায়নের উদ্দেশ্য, ভৌত সম্পদ ও উপকরণগুলোর কি স্থাপন এবং মূল্যায়নের জন্য প্রার্থী। Candidates for assessment. Organized competency-based assessment involves preparing assessment environment. দক্ষতা ভিত্তিক মূল্যায়নে সংযুক্ত করার সাথে মূল্যায়নের পরিবেশে প্রস্তুত করা জড়িত থাকে এবং কি এর জন্য কি কারা মূল্যায়নের জন্য প্রার্থী। Candidates for assessment. The process of organize and
কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এখানে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সংগঠিত এবং পরিচালনা প্রক্রিয়ার কথা এখানে বলা হয়েছে। বা নিচে আমরা যে ছকটা দেখছি সেখানে আমরা পাবো। আপনারা এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন তো? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এখানে বলেছে দ্য পারপাস অফ অর্গানাইজিং এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এক দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সংগঠিত এবং পরিচালনার প্রক্রিয়াকরণটা কিভাবে হয়? অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট কনসিস্ট দ্য ফলোইং সিরিয়াল অফ স্টেপ। কিছু স্টেপের মাধ্যমে এই কাজগুলা করে থাকে। কি তারা করে? দ্যাট টেনিস ক্যান্ডিডেট এন্ড অ্যাসেসর আন্ডার দ্য অর্ডার ইন কনফার্ম কম্পিটেন্সি। তারা করবে এই কাজগুলা, মেনে চলবে কারা? কর্মদক্ষতা নিয়ে কর্মদক্ষতা নিশ্চিত করার জন্য প্রসেস অফ অর্গানাইজেশন এন্ড কন্ডাক্ট প্রশিক্ষণার্থীরা প্রার্থী এবং মূল্যায়নকারী যে ধাপগুলো অতিক্রম করে থাকে, এই ধাপগুলো অতিক্রমের মাধ্যমে কি আমরা পাবো? কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ করতে পারবো। প্রথমে কি আছে? প্রিপেয়ার ক্যান্ডিডেটস এন্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। প্রার্থীদের প্রস্তুতকরণ এবং স্ব-মূল্যায়ন যন্ত্রপাতিগুলো পরিচালনা করা। এটা হলো প্রথম স্টেপটা দেওয়া আছে। তারপরে কালেক্টিং এভিডেন্স, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুলস ইনস্ট্রুমেন্ট। এরপরে মূল্যায়নের টুলস যন্ত্র ব্যবহার করে প্রমাণ, আচার, মূল্যায়নের ইভেন্ট সংগ্রহ করার কথা এখানে বলা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছি স্যার। কতদিন পরে সবার আওয়াজ শোনা যাচ্ছে আবার। কি বললেন? একটু হ্যান্ড রাইজ করে কথা বলিয়েন যদি কোনো কোশ্চেন থাকে। আচ্ছা, আমি একটু আগে, আমার একটু আরেকটু সময় লাগবে, একটু ব্যস্ত আছি। জাস্ট আপনাদের সাথে একটু কথা বলে নেই। আজকে আমাদের সেশনটা শুধুমাত্র কয়েকটা বিষয় কনসেপ্টটা ক্লিয়ার করা হবে। আমি মনে করি যে আজকের সেশনটা আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অনেক একটা ইম্পর্টেন্ট একটা সেশন। এই জন্য আপনারা অনেক ধৈর্য সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা ক্লিয়ার করবেন। আজকে যে সেশন সেটা হচ্ছে অ্যাসেসরের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সাফি আপু আপনি শুরু করেন, আমি আরেকটু পরে আসতেছি, আমার আরেকটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আপনি পরে আসুন। প্রথমে ধাপটা আমাদের কি হবে? প্রার্থীদের প্রস্তুতকরণ এবং স্ব-মূল্যায়ন যন্ত্রপাতি পরিচালনা করার ব্যবস্থা করা। হ্যাঁ, এরপরে ধাপটা হলো কালেক্টিং এভিডেন্স, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুলস অ্যান্ড ইনস্ট্রুমেন্টস। মূল্যায়নের টুলস যন্ত্র ব্যবহার করার প্রমাণ ব্যবহার বা আচার মূল্যায়নের ইভেন্টগুলো সংগ্রহ করতে হবে। মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, মূল্যায়নের সিদ্ধান্ত নিতে হবে। এখানে 3 নাম্বার স্টেপে কি করতে হবে? মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট, প্রার্থীদের মতামত প্রদান করতে হবে। প্রার্থীদের মতামত ফিডব্যাক নিতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট, ফিডব্যাকটা দেওয়া লাগবে, প্রার্থীর মতামত গ্রহণ করা লাগবে। এরপরে কি আছে? রেকর্ড অ্যান্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকামস টু বিটিইবি। কি রেকর্ড এবং রিপোর্ট? বিটিইবি তে মূল্যায়নের ফলাফল রেকর্ড এবং রিপোর্ট দুটাই করতে হবে। এখানে বিটিইবি তে রেকর্ডটাও থাকবে এবং রিপোর্টটাও সাথে সাথে ওদের কাছে
চলে যাচ্ছে। এরপরে স্টেপটা হচ্ছে রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস। মূল্যায়ন প্রক্রিয়াটা পর্যালোচনা করবে। মূল্যায়ন প্রক্রিয়াটা পর্যালোচনা করবে। আমরা কিসের জন্য এটা করলাম, কেন এটা আমরা করছি দ্য পারপোজ অফ অর্গানাইজেশন এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। একটা দক্ষতার ভিত্তি মূল্যায়নের সংগঠিত করা বা পরিচালনা করার জন্য যে স্টেপগুলো মেনটেন করতে হয় সেগুলোর ধাপগুলো কিন্তু আমরা করলাম বা জানলাম। এখানে স্টেপ কয়টা আছে? 6টা স্টেপ আছে। কেউ কিছু বলছেন? লিপি আক্তার, আপনি কিছু বলছেন? আরে না, জি না ম্যাম, বলি নাই, ওই মিউট করতে মনে ছিল। ও, আপনি শুনছেন তো? না বুঝলে বলবেন। জি ম্যাডাম। হ্যাঁ, আপনি হাত উঠেছেন, বলেন কি বলছেন, বলেন। সালমা, আপনি বলেন কি বলছেন। উম্মে সালমা। ম্যাম আমি মাত্র জয়েন করছি তো নেটের সমস্যার জন্য, যদি আবার বুঝাইতেন কি পড়াইতেছেন এখন। আমরা 12 নম্বর মডিউলটা আজকে ধরা হয়েছে। আমাদের 12 নম্বর মডিউলটা আমরা স্টার্ট করছি, যেটার নাম হচ্ছে অর্গানাইজ এন্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এটা আমাদের 12 নম্বর, ঠিক আছে? আর সেখানে আমি প্রথমেই বলেছি, হ্যাঁ আপনি দেখেন, সমস্যা নাই, এই থেকেই পড়া শুরু হয়েছে। কি প্রসেসের মাধ্যমে আমরা অর্গানাইজ এন্ড কন্ডাক্ট করব কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্টটা, সেটা এখানে বোঝা আছে। এখানে কয়েকটা স্টেপ দেওয়া আছে এবং কারা এটা ফলো করবে। প্রশিক্ষণার্থীরা, প্রার্থী এবং মূল্যায়নকারী এই ধাপগুলা অতিক্রমের মাধ্যমে কি এই দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সংগঠিত বা পরিচালনা করে থাকে। সেই স্টেপগুলোর কথা আমি বলছি, আপনি শুনেন, আমি আবার একবার বলে দিচ্ছি, আরেকবার আমি এটা রিপিট করছি। আমাদের এখানে দক্ষতা ভিত্তিক মূল্যায়ন সংগঠিত করা বা পরিচালনা করার জন্য নিচে যে ধাপগুলো দেওয়া আছে বা স্টেপগুলো দেওয়া আছে, এটা কর্মদক্ষতা নিশ্চিত করার জন্য কাদের? প্রশিক্ষণার্থী বা প্রার্থীর এবং কে মূল্যায়নকারীকে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, অ্যাসেসরকে যে ধাপগুলো অতিক্রম করতে হয়, কাদের জন্য? ট্রেনিস বা ক্যান্ডিডেটদের জন্য। প্রথমে আছে prepare candidate and administrative self-assessment instruction. ম্যাম হ্যাঁ, কেউ আপনি কি কোনো মেসেজ করলেন? হ্যাঁ, এইটা বুঝাই দিলে মনে হয় আজকে সিভিলিয়ামটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যেটা আপনাকে দিলাম এখন যেটা দিলাম ওটা বুঝাইলে মনে হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ এটা তো আছেই, এটা তো অবশ্যই আছে। আমারেও দেন, কি দিলেন? আছে স্যার, আপনার কাছে আছে, এটা তো আছে। আমরা বই অনুযায়ী পড়ি নাকি? আচ্ছা ঠিক আছে, দেন স্যারকে পাঠান আপনারা। জি দিয়ে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপুকে। আমি একটু অ্যাসেসমেন্ট আজকে সেশনটা শুরু করতেছি। আপু ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, সকলে মিউট করেন, আমি একটু বলি, তারপর আপনারা বোঝেন, তারপরে কথা বলেন যদি কোনোটা না বোঝেন। ঠিক আছে?
আজকে আমাদের সেশনটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 12 নাম্বার সিভিএলএম এবং অ্যাসেসরদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যাসেসর অকুপেশনের জন্য 11 নাম্বার এবং 12 নাম্বার অ্যাসেসমেন্ট ডিজাইন, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট এবং অর্গানাইজ অ্যান্ড কন্ডাক্ট কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট, এই দুটা মডিউল যেটা আছে সেটা হচ্ছে অ্যাসেসরের অকুপেশন। অকুপেশন মানে তো বুঝি, অকুপেশন মানে পেশা, মানে অ্যাসেসরদের পেশা হিসেবে, অ্যাসেসর পেশা হিসেবে নেওয়ার জন্য এই দুটা কম্পিটেন্সি অনেক বেশি গুরুত্বপূর্ণ রাখে, ঠিক আছে, অনেক বড় ভূমিকা রাখে। তো আমরা প্রথমটা তো ইনশাল্লাহ যতটুকু আগাইছি অনেকটাই আগাইছি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের অর্গানাইজ এন্ড কন্ডাক্ট বেস অ্যাসেসমেন্ট, ঠিক আছে, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আমরা একটা অ্যাসেসমেন্ট কিভাবে অর্গানাইজ করব, কিভাবে পরিচালনা করব এবং কন্ডাক্ট করব, আপনি একজন অ্যাসেসর হিসেবে কিভাবে আপনি এই অ্যাসেসমেন্টটা মানে পরিচালনা করবেন এবং কিভাবে এটা সংরক্ষণ করবেন, ঠিক আছে, এইটাই এই সিভিল এমে এটাই আপনাকে উঠায় মানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো দেখেন একজন অ্যাসেসর কিভাবে, এই যে দেখেন দ্য প্রসেস অফ অর্গানাইজিং অ্যান্ড কন্ডাক্টিং কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। আপনি যখন একটা অ্যাসেসমেন্ট মানে এখানে বলছে প্রসেসটা কি কি প্রসেসের মাধ্যমে এই অর্গানাইজ করবেন এবং কন্ডাক্ট করবেন, একজন অ্যাসেসর কিভাবে এটা অর্গানাইজ করে এবং কন্ডাক্ট করে। আমি আপনাদেরকে যে শীটটা দিয়েছি সেই শীটে দেখেন বলছিলাম যে 12টা পয়েন্ট আছে, সকলে কি 12টা পয়েন্ট দেখছেন? ওই 12টা পয়েন্টের মাধ্যমে অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়, ঠিক আছে। একজন অ্যাসেসর যখন ওই 12টা ধাপ বা 12টা স্টেপ সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণটাই শেষ করতে পারবে, পূরণ করতে পারবে, তখনই দেখবেন যে একটা অ্যাসেসমেন্ট সম্পূর্ণ হয়েছে। আর এখানে স্টেপগুলো বলা আছে যে আমরা ছয়টা স্টেপে একটা কম্পিটেন্সি অর্জন করতে পারি, মানে অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারি। তো এই ছয়টা কি কি? প্রথমে দেখেন প্রিপেয়ার ক্যান্ডিডেটস এন্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রাকশন, মানে ইনস্ট্রুমেন্ট, মানে ক্যান্ডিডেট প্রিপেয়ার করতে হবে এবং সেলফ অ্যাসেসমেন্টের সকল যন্ত্রপাতি থাকতে হবে, ঠিক আছে। এটা থাকলে আপনি একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতে পারবেন, একটা অ্যাসেসমেন্ট কি করতে পারবেন, অর্গানাইজ করতে পারবেন। মানে কি কি ধাপগুলো আপনি যদি জানেন তাহলে কিভাবে একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করবেন এবং অর্গানাইজ করবেন, এই স্টেপগুলো দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে কালেক্ট এভিডেন্স। আমরা সকলেই জানি না অ্যাসেসমেন্টটা কি, এভিডেন্স বেস না। অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস কালেক্টিং এভিডেন্স এন্ড মেক এ জাজমেন্ট, নাকি এরকমই তো? বেরোবে এখন ভাই, এভিডেন্সের মাধ্যমে কি জাজমেন্ট করা হয় না, কম্পিটেন্সি যাচাই করা হয়। অ্যাসেসমেন্টটাই হচ্ছে এভিডেন্স ভিত্তিতে, ঠিক আছে। তো এখানে বলছে দেখেন কালেক্ট এভিডেন্স, কন্ডাক্ট অ্যাসেসমেন্ট ইভেন্ট ইউজিং অ্যাসেসমেন্ট টুলস এন্ড ইনস্ট্রুমেন্টস। মানে অ্যাসেসমেন্ট যে এভিডেন্সটা কালেক্ট করবেন সেটা হবে অ্যাসেসমেন্টের একটা ইভেন্ট, বিভিন্ন ইভেন্টে যে টুলস গুলো ব্যবহার করবেন সেটার মাধ্যমে এভিডেন্স কালেক্ট করবেন, এটাই বলছে। তারপরে বলছে মেক অ্যাসেসমেন্ট ডিসিশন, অ্যাসেসমেন্টের যে একটা সিদ্ধান্ত আছে সেটা আপনাকে নিতে হবে। প্রোভাইড ফিডব্যাক টু ক্যান্ডিডেট, আপনি ফিডব্যাক প্রোভাইড করবেন। রেকর্ড এন্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকাম টু বিটেপ, এখানে বিটেপ হবে না, এখানে হবে এনএসডিএ, ঠিক আছে। রেকর্ড এন্ড রিপোর্ট অ্যাসেসমেন্ট আউটকাম টু এনএসডিএ, মানে এনএসডিএ প্রতিনিধিকে আপনি রেকর্ডটা করেন এবং রিপোর্ট জানান, অ্যাসেসমেন্টের যে আউটকাম ফলাফলটা হলো সেটা আপনি কার কাছে হস্তান্তর করবেন, অবশ্যই এনএসডিএ প্রতিনিধির কাছে। তারপর রিভিউ অ্যাসেসমেন্ট প্রসেস, যে অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ করলেন সেটা আপনি পুরোপুরি আবার কি রিভিউ করবেন, পুনরায় আবার সম্পূর্ণ করবেন, দেখবেন যে কোথাও ভুল টুল হয়েছে কিনা বা কোনো জায়গায় ঘাটতি গেছে কিনা। এই যে এই 6টা হলো অ্যাসেসমেন্টের ধাপ। এই 6টা যদি আপনি ফলো করেন তাহলে আপনি অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করতেছেন এবং অ্যাসেসমেন্ট অর্গানাইজ করতে পারছেন, ঠিক আছে, এটাই বলা হয়েছে। তারপরে প্রত্যেকটা ধাপের করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা ধাপকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য বলা হয়েছে। প্রথমটা দেখেন কত পৃষ্ঠা, এটা 8 পৃষ্ঠা না, 8 পৃষ্ঠা। প্রিপেয়ারিং ক্যান্ডিডেট এন্ড অ্যাডমিনিস্ট্রেট সেলফ অ্যাসেসমেন্ট ইনস্ট্রুমেন্ট। এই প্রিপেয়ারিং ক্যান্ডিডেট বলতে কি বোঝাচ্ছে, প্রিপেয়ারিং ক্যান্ডিডেট বলতে কি বোঝাচ্ছে, যে কোনো একজন, আপনারা এই 6টা ধাপের মধ্যে কোনটা বোঝেন নাই বা কোনটা বুঝতে সমস্যা হচ্ছে, কিছু বুঝলেন না, এরকম একজন হাত তুলে জানান যে আমি এটার সম্পর্কে কিছুই বুঝলাম না স্যার। প্রিপেয়ারিং ক্যান্ডিডেট কোথায় লেখা? একজনকে চাচ্ছি আমি
যে স্যার আপনি কি বললেন আমার মাথার উপর দিয়ে গেল, আর একবার বলেন, অথবা বলেন যে এই 6টা ধাপের মধ্যে আমি একটাও বুঝি নাই। হ্যাঁ এমডি আতিকুর বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার কিছুই বুঝি নাই স্যার, কি বললেন? এখানে বলছে যে একটা অ্যাসেসমেন্ট যখন আপনি কন্ডাক্ট করতে যাবেন অ্যাসেসর হিসেবে, তখন আপনি কি কি ফলো আপ দিবেন, কি কি স্টেপ আপনাকে, মানে কি কি স্টেপে আপনি অ্যাসেসমেন্টটা সম্পূর্ণ করবেন, এই স্টেপ 6টাই দেওয়া আছে। আপনি প্রথমে যে একটা অ্যাসেসমেন্ট সেন্টারে যাবেন, তখন আপনি ক্যান্ডিডেটকে প্রিপেয়ার করবেন, তারপরে এভিডেন্স কালেক্ট করবেন, তারপরে কি আছে, তারপরে যেটা আছে 3 নাম্বারটা হচ্ছে জাজমেন্ট দিবেন, ডিসিশন দিবেন, কম্পিটেন্ট অর নট ইয়েট কম্পিটেন্ট। তারপরে সেটা কি করবেন, যদি কম্পিটেন্ট হয় তাহলেও একটা ফিডব্যাক দিবেন, নট ইয়েট হইলেও একটা ফিডব্যাক দিবেন। তারপরে যেটা করলেন, যে সারাদিন যেটা অ্যাসেসমেন্টটা করলেন, সেই অ্যাসেসমেন্টের রিপোর্ট এবং রেকর্ড যেটাই আপনার কাছে আছে, এভিডেন্স টুলস যা আছে সবকিছু আপনি এনএসডি এর কাছে হস্তান্তর করলেন, তারপরে অ্যাসেসমেন্ট প্রসেসটা আবার রিভিউ করলেন। এটাই বলছে, এই 6টাই বলছে। একজন অ্যাসেসর হিসেবে আপনার কার্য পদ্ধতিটাই বলে দিছে যে আপনি একজন অ্যাসেসর হিসেবে কি কি করবেন একটা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করার জন্য। ঠিক আছে, এই 6টার মাধ্যমে একটা, এই 6টাই হচ্ছে অ্যাসেসরের কাজ। এই 6টার আরো বেশি গভীরতা আছে, কিন্তু এই মূল মূল কথা হচ্ছে এই 6টা, এই 6টাই হচ্ছে অ্যাসেসরের কি স্টেপ। ঠিক আছে, আর কেউ এই 6টার মধ্যে কোনোটা বোঝে নাই এরকম কেউ আছে? মাথার উপর দিয়ে গেলে হবে না, একদম স্টেপ বাই স্টেপ। আচ্ছা আমি আগে আরেকটু কথা বলি, যদি কেউ কোনো সমস্যা বোধ না করেন। ঠিক আছে, পার্সোনাল ওপিনিয়ন, এই 4 দিনের কথা একটু আপনাদেরকে বলবো, যদি কারো সমস্যা না থাকে তাইলে। জি স্যার, বলতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, এই আজকে আমি তো 4 দিনের এনএসডি তে একটা অ্যাসেসমেন্ট, মানে একটা ট্রেনিং করলাম। ঠিক আছে, তো এই ট্রেনিং এর এনএসডি এর মূল কথা হচ্ছে, যদি পারে তাহলে কম্পিটেন্ট করেন, যদি না পারে তাহলে নট ইয়েট করে আসুন। ওখানেই আপনার কাছে যদি মনে হয় যে পারছে, সম্পূর্ণ করছে, তাহলে কম্পিটেন্ট করবেন। আপনার কাছে যদি মনে হয় যে পারেন নাই, তাহলে নট ইয়েট করবেন। এখানে আপনার কোনো, মানে কোনো বেনিফিট নাই, আপনার কোনো দোষারোপ নাই, কিছুই নাই। ঠিক আছে, কিন্তু আমরা দেখছি বিটেপের ক্ষেত্রে অনেকেই ট্রেনার এসে রিকোয়েস্ট করে, অনেক উপর লেভেল থেকে মনে করেন যে চাপ আসে, এরকমটা মানে হয়ে থাকে। কিন্তু এনএসডি এর সাফ সাফ কথা, সে যদি পারে তাহলে দিবেন, যদি না পারে তাহলে আপনি ওখানে মানে নট ইয়েট করে দিবেন সাথে সাথে। এটার জন্য আপনার উপর কোনো চাপ থাকবে না। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে ছোট থেকে ছোট বিষয়ে আপনি ছাড় দিবেন না। ঠিক আছে, ওই যে সিবিটিএ তে আপনারা জানেন কিনা আমি জানি না, সিবিটিএ তে বিটেপের একটা ছিল 100% উত্তর দিতে হবে, একটা দুইটা ফাঁকা থাকলো মানে আপনি নট ইয়েট। ঠিক আছে, সেম সেম প্রসেসটাই হচ্ছে এনএসডিএ তে। এনএসডি এর ইলেকট্রিক্যালে যদি কেউ থাকেন তাহলে আমি বলে দেই, ইলেকট্রিক্যালে যদি ইলেকট্রিক্যাল সুইচ বোর্ডে 4টা স্ক্রু লাগাইতে হয়। ঠিক আছে, 4 কোণাতে 4টা স্ক্রু লাগাইতে হয়। কেউ যদি 2টা স্ক্রু লাগায় এবং 2টা স্ক্রু না লাগায়, তার জন্য আপনি নট ইয়েট করতে পারেন। বুঝতে পারছি মানে কতটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা ধাপ, এটাকে